আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলকে স্বাগত আজকে আমার অনলাইন ক্লাসে। প্রথমেই আমি তোমাদেরকে আমাদের কলেজ এবং আমার পরিচয়টা দিয়ে দিই, তারপরে শুরু করবো আমার ক্লাস। আমি মোহাম্মদ গোলাম মুর্তজা, প্রভাষক মহেন্দ্র কলেজ। আমার মোবাইল নাম্বার এবং আমার ইমেল আইডি দুটোই দেওয়া আছে। তো যাই হোক, শুরু করতে যাচ্ছি আজকের আমার ক্লাস। আজকে ক্লাস শুরু করতে এই কতগুলো আমি ছবি উপস্থাপন করছি, ছবিগুলো দেখো। তারপরে তোমরা নিশ্চয়ই জানো, আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হলো ব্যবসায় সংগঠন এর দ্বিতীয় পত্র। ব্যবসায় সংগঠনের দ্বিতীয় পত্র, এবং আজকে পঞ্চম অধ্যায়ের কর্মী সংস্থানের উপরে আমি আজকে ক্লাস নেব। প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রতিষ্ঠানের কর্মী বা মানুষ। সে মানুষ যদি দক্ষ এবং যোগ্যতা হয়, তবেই প্রতিষ্ঠানটি ভালোভাবে রান করবে, অর্থাৎ প্রতিষ্ঠানটার উন্নতির উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তো এখন আমরা দেখছি যে একটা ছবি আছে, ক্যারিয়ার অপরচুনিটি। হ্যাঁ, স্লাইডের একটা প্রথমেই আছে ক্যারিয়ার অপরচুনিটি, তারপরে একটা আমের বাজার দেওয়া আছে, তারপরে দেওয়া আছে হলো কতগুলো মানুষ, সেই মানুষকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে সেখান থেকে একজনকে ভালো মতো করে দেখা হচ্ছে, এবং তারপরেই করা হচ্ছে কি, এই মানুষগুলোর মধ্যে থেকে একটা মানুষকে বড় একটা হাত পিক করছে, মানে তুলে নিচ্ছে, মানে চয়েস করছে। এই প্রক্রিয়াটা এই ছবিগুলোতে প্রথমেই দেখা যাচ্ছে যে একটা ক্যারিয়ার অপরচুনিটি, একটা বিজ্ঞাপন দেওয়া হলো, লোক নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হলো। লোক নিয়োগের বিজ্ঞাপন দেওয়ার পর সেখান থেকে ভালো সবকিছু যাচাই বাছাই করা হচ্ছে, এবং তার মধ্যে থেকে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে। তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের এলাকাতে একটা প্রতিষ্ঠান আছে কেমিকো ফার্মাসিউটিক্যালস রাজশাহী। সেখানে কি করে, তাদের প্রত্যেক বছরেই কিছু লোক প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? লোক তো একবারে নিয়ে নিলেই পারে, আসলে তা না, একবারে তো নিলে হয় না। নেওয়ার পরেও দেখা যাচ্ছে যে যাদেরকে নিয়োগ দেওয়া হলো তাদের মধ্যে কেউ রিটায়ার্ড করেছে, কেউ চলে যাচ্ছে, কেউ বা চাকরিচ্যুতও হতে পারে, কেউ বা স্বেচ্ছায় অবসরও নিতে পারে। এই সমস্ত কারণে প্রতিনিয়তই প্রতিষ্ঠানে লোকের দরকার হয়। এই কার্যক্রমটাই হলো কর্মী সংস্থা। কার্যক্রমটা পুরোপুরি এখানে তারা আমি কি বললাম, প্রথমে আমরা ছবিগুলো যদি ভালো করে একটু লক্ষ্য করি, প্রথমে দেখা যাচ্ছে যে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিজ্ঞাপন দেওয়ার অর্থটা কি? বিজ্ঞাপন দিলেই হবে কি, সেখানে অনেক মানুষ সেই চাকরির প্রার্থী হয়ে আসবে, অনেক প্রার্থী হয়ে আসবে। সেখান থেকে কি হবে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি হয়, রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখান থেকে লোকগুলোকে লোক নিয়োগ যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই করার পর কি হয়, তারপরে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার এই সমস্ত কার্যাবলীগুলোকেই আমরা কর্মী সংস্থান বলতে পারি। তো যাই হোক, এখন আমরা মূল ক্লাসে চলে আসি। তাহলে আজকে আমাদের পাঠ পরিচিতি যেটা হচ্ছে সেটা হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, অধ্যায় পঞ্চম, কর্মী সংস্থা। এবং এইখানে আজকে যে ক্লাসগুলো নিব সেটা হলো, ক্লাসে যেটা আজকে পড়াবো সেটা কর্মী সংস্থান
ও কর্মী সংস্থান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ, আর 2 নম্বর হচ্ছে কর্মী সংগ্রহ ও তার উৎস। প্রথমেই আমরা কর্মী সংস্থানের সংজ্ঞা আমরা একটু আলোচনা করে নিই। সংজ্ঞা আলোচনা করতে আমি যেটা কর্মী সংস্থানের সংজ্ঞা এখানে দিয়েছি সেটা হলো প্রতিষ্ঠানের যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, বদলি, পদোন্নতি ও কর্মী উন্নয়ন সংক্রান্ত কাজকে কর্মী সংস্থান বলে। আমি আবারও বলছি, প্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, বদলি, পদোন্নতি ও কর্মী উন্নয়ন সংক্রান্ত কাজকে কর্মী সংস্থান বলে। তাহলে এই কর্মী সংস্থানের প্রক্রিয়াটা কি, বিভিন্ন পদক্ষেপ কি, সেইটা নিয়ে এখন আবার আলোচ্য বিষয় আসবে। প্রথমে দেখো কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ। কর্মী সংস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কর্মী সংগ্রহ। প্রথমে যে আমি একটা ছবি দেখিয়েছিলাম আমের বাজার, তোমাদেরকে সেটা নিয়ে তেমন কিছু বলিনি। তো আমের বাজারটা দেখলাম, সেখানে কি এখন বাংলাদেশে সব জায়গায় আম উৎপাদন হয় না, আবার উৎপাদন হলেও সব স্থানের আম কতটা ভালো। তো তোমরা নিশ্চয়ই জানো আমাদের রাজশাহীর আম সবচেয়ে ভালো। রাজশাহী তথা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, চারঘাট এইসব এলাকার আমগুলো সবচেয়ে ভালো। তো এখন কথা হলো যে সিলেটের লোকের আম নিবে, তাহলে সে কোথা থেকে আম নিবে, উৎসটা কোথায়? তাহলে অবশ্যই সবচেয়ে তারা খোঁজ খবর নিয়ে দেখবে যে কোথায় আমটা ভালো পাওয়া যাবে, তাহলে এবং সেখানে এসেই আম সংগ্রহ করবে। তো এখন কথা হলো যে যেহেতু আমরা কর্মী সংস্থান নিয়ে আলোচনা করছি, তাহলে কর্মী সংস্থান প্রক্রিয়ার কর্মী সংগ্রহ যেহেতু একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কর্মী সংস্থানের কর্মী সংগ্রহ। তোমরা নিশ্চয়ই আরেকটু ক্লিয়ার বলি, তারপরে আমি মূল কথাতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই রিয়েলিটি শো গুলো দেখো। রিয়েলিটি শো অর্থাৎ ট্যালেন্ট হান্ট, ইন্ডিয়ান আইডল, বাংলাদেশ আইডল, আমেরিকান আইডল, ব্রিটিশ আইডল, বিভিন্ন আইডল দেখা যায়। এখানে গানের বা নাচের বা বিভিন্ন কৌতুক, বিভিন্ন এর প্রতিযোগিতা হয়। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে প্রথমে যে যদি বাংলাদেশ আইডলের কথাই বলে থাকি, আমরা যেহেতু বাংলাদেশ আইডলের কথা বলি, দেখা গেল বাংলাদেশ বিভিন্ন জেলাতে তারা কতগুলো নির্বাচক থাকে, তারা করেন কি বিভিন্ন জেলায় যান, বিভিন্ন জেলায় গিয়ে সেখানে গিয়ে নিশ্চয়ই কর্মীগুলোর বাসায় যান না, তাহলে একটা বিজ্ঞপ্তি দিয়ে দেন যে অমুক জায়গাতে তোমরা হাজির হবা, একটা অডিশন হবে। সেই অডিশনে দেখা গেল প্রথম একটা স্টেডিয়ামে, রাজশাহী স্টেডিয়ামের উপরে তারা জড়ো হলো এবং তাদেরকে ডাকা হলো এবং গানের জন্য গান করতে বলা হলো। হ্যাঁ, তাহলে কি করা হলো, প্রথমে তাহলে এই সিঙ্গার গুলোকে একটা জায়গাতে জড়ো করা হলো। এই জড়ো করাটাই হলো সংগ্রহ, মানে কি গায়ক সংগ্রহ করা হলো, গায়কদেরকে একত্রিত এক জায়গায় করা হলো। যদি কর্মীদেরকে এরকম করে প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা হয় তাহলে সেটা হলো কর্মী সংগ্রহ। অর্থাৎ এক্ষেত্রে কর্মী সংগ্রহের জন্য বিভিন্ন যে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর থাকে, সেই দপ্তরগুলোতে রিকুইজিশন না হয় যে কোন শাখাতে কতগুলো লোক লাগবে, কি মানের লোক লাগবে, সেগুলো নির্ধারণ করা হয় এবং এর জন্য উৎস বিবেচনা করে সেই কর্মীগুলোকে এক জায়গাতে নিয়ে আসা হয়, অর্থাৎ যাচাই বাছাইয়ের জন্য নিয়ে আসা হয়। কর্মী মানে দক্ষ জনশক্তি নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে এক স্থানে নিয়ে আসা হয় বা প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়, সেইটাই হলো কর্মী সংগ্রহ। এখন কর্মী সংগ্রহ করলে
হাজার হাজার কর্মী তো চলে আসতে পারে, তাহলে কি হাজার হাজার কর্মীগুলোকেই কি নিয়োগ দেওয়া হবে? অবশ্যই না। তাহলে দ্বিতীয় কাজটা হবে কর্মী নির্বাচন। দ্বিতীয় কাজটা আমাদের তাহলে আসছে কি কাজ? কর্মী নির্বাচন। দেখো এখানে বেশ কিছু কর্মী দেখা যাচ্ছে, কিছু কর্মী আছে এখানে আমাদের কতগুলো। আমি একটু মাউসটা ঘোরাচ্ছি, দেখো এই কার্সারটা এই পড়ছে যে বিভিন্ন কি আছে, কতগুলো কর্মী আছে। এর মধ্যে থেকে এই হাতটা থেকে একজনকে চয়েস করছে, একজনকে চয়েস করছে, অর্থাৎ একজনকে কি করলো? নির্বাচন করলো। তাহলে এইটাই হলো আমাদের কর্মী নির্বাচন। অর্থাৎ তোমার যে যে মানের কর্মী প্রয়োজন আছে, যে দক্ষতা নির্ধারণ করেছো, সে একটা প্রতিষ্ঠান নির্ধারণ করে রেখেছে যে মানের কর্মী নিবে বলে নির্ধারণ করে রেখেছে, এর জন্য তখন তারা সেইখান থেকে যে যে কর্মী এক জায়গাতে আছে, যে কর্মীগুলোকে নিয়ে এক জায়গাতে জড়ো করা হয়েছে, সেই কর্মীগুলোকে কি করবে? তাদের যোগ্যতা আছে কিনা, কর্ম সম্পন্ন কর্মী তারা আছে কিনা, এর জন্য সেটা করবে কি তারা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে একটা নিয়োগের ব্যবস্থা করবে। তো এই নিয়োগের ব্যবস্থা পর্যন্ত করাটাই হলো কর্মী নির্বাচন। অর্থাৎ তোমার কাঙ্ক্ষিত মান অনুযায়ী কর্মীকে নির্বাচন করা, কর্মীকে এক জায়গায় তাদের থেকে আলাদা করে পিক করে নেওয়াটাই হলো কি কর্মী নির্বাচন। এরপরে আমরা কি আরেকটা দেখবো, সেটা হলো যে কর্মী যে নির্বাচন করা হলো, কর্মী নির্বাচনের পরে কি করা হবে? কর্মী যে ব্যক্তিকে বা ব্যক্তিগুলোকে কর্মী হিসেবে নির্বাচন করা হলো, এদেরকে কি করা হবে? এদেরকে একটা প্রত্যেককে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর তারা করবে কি? প্রতিষ্ঠানে এসে তারা যোগদান করবে। এটা হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর তারা যোগদান করবে, এবং যোগদান করে তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টে বা বিভিন্ন স্থানে তাদেরকে কি করা হবে? তাদেরকে যোগদান করতে বলা হবে। তো এখন দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কেউ যোগদান করতেও পারে, আবার কেউ নাও করতে পারে, কারণ এখানে তার যোগ্যতা কিংবা তার যোগ্যতা অনুযায়ী হয়তো দেখা যাচ্ছে তার বেতন বা স্যালারির ব্যাপারটা হয়তো মিলছে না, নাও করতে পারে। এই কারণে প্রতিষ্ঠান করে কি, যতটা তারা নিয়োগ দিবে মনে করে তার চেয়ে কিছু বেশি জনকে একটা সিলেক্ট করে রাখে, এবং সিলেক্ট করে তাদেরকে ওয়েটিং এ রাখে, যে নিয়োগ করবে না তার পরিবর্তে আরেকজনকে নিয়ে নেবে। এরপরেই করা হয় যে কর্মী নিয়োগ যে দিলাম, একটা প্রতিষ্ঠান যে কর্মী নিয়োগ দিবে, নিয়োগের পরে কি করা হবে? ছবিটাতে দেখো যে কর্মী নিয়োগের পরে দেখা যাচ্ছে যে তাদেরকে একটা রুমে একটা মানুষ কি করছে? তাদেরকে কিছু ব্রিফ করছে। এখন তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো, কি বিবিএ করেছো, কি এমবিএ করেছো, কি রুয়েট বা বুয়েট থেকে পাস করেছো, তুমি খুব ভালো রেজাল্ট করেছো, কিন্তু বাস্তব যে কাজের জায়গা, সেই কাজের জায়গাতে তো তুমি কোনোদিন কাজ করোনি। তাহলে সে কিভাবে কাজ করবে? সেই কাজটা, তোমার কাজের পরিবেশ কি, সবকিছু তোমাকে একটা বুঝিয়ে দেওয়া হয়, এবং তোমাকে সেই অনুযায়ী কাজ করার জন্য তোমাকে প্রস্তুত করা হয়। এই প্রস্তুত করাটাই হলো হলো প্রশিক্ষণ। অর্থাৎ তোমাকে কাজ, তোমার যে পেশা বা যোগ্যতা অনুযায়ী যে তুমি কাজে যোগদান করলে বা কর্মী যোগদান করলো, সেই কাজে পারদর্শী করে তোলার জন্য। কাউকে নিয়োগ দিলেই যে সে কাজটা পারবে তা তো সম্ভব না। যেমন ধরো আমরা শিক্ষক, প্রথমে আমরা চক ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখেছি, লেখার পরে পরবর্তীতে কি হলো? পরবর্তীতে দেখা যাচ্ছে যে টেকনোলজির উন্নয়ন হলো, এরপরে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, হোয়াইট বোর্ডে আমরা মার্কার পেন দিয়ে লিখছি। এরপরে দেখা যাচ্ছে যে হোয়াইট বোর্ডে এখন লেখা হয়, তার সঙ্গে সঙ্গে করা হচ্ছে কি, এখন
টেকনোলজি আরো উন্নয়ন ঘটলো, তখন আমাদেরকে করা হলো কি ক্লাস নেবার জন্য পাওয়ার পয়েন্টে একটা প্রশিক্ষণ দেওয়া হলো। অর্থাৎ এইখানে দেখো আমরাও কিন্তু প্রশিক্ষণ নিয়েছি, এবং শুধু তাই না, শিক্ষক হিসেবে জয়েন করার পরেও আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। সেটা তোমরা নিশ্চয়ই টিচার ট্রেনিং কলেজের নাম শুনেছ, সেখানে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং এক্ষেত্রে কিভাবে ক্লাস নিতে হবে, ছাত্রদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে, সবকিছু এখানে শিক্ষা দেওয়া হয়। এরপরে দেখা যাচ্ছে যে আমাদেরকে কিভাবে অনলাইনে ক্লাস, এই প্রথমে পাওয়ার পয়েন্টের মধ্যে স্লাইডের মাধ্যমে আমরা ক্লাস নিলাম, এবং ক্লাসগুলো একটু সহজতর হয় এখানে বোঝানো, যেহেতু ছবি থাকে, ভিডিও থাকে, এবং সেইখানে অবশ্যই পাওয়ার পয়েন্ট ক্লাস আমরা যেটাতে নিই তার সঙ্গে কি থাকে, সেখানে প্রজেক্টর মেশিনের মাধ্যমে আমরা ক্লাস নিই। এরপরে দেখা যাচ্ছে যে আরো উন্নয়ন হলো, ডিজিটাল বিপ্লব সাধন হলো, সেই সাথে চলে আসলো করোনা। এখন করোনা যেহেতু চলে আসলো, করোনা ভাইরাসের এই কোভিড-19 এর কারণে দেখা যাচ্ছে যে এতই একটা ছোঁয়াচে অসুখ, একটা ভাইরাস, এই ভাইরাস কারণে দেখা যাচ্ছে যে সংস্পর্শে আসলেই আরেকজন আক্রান্ত হয়ে যায়, এবং এটা খুব মারাত্মক একটা ভাইরাস, এবং এটা মহামারী আকার ধারণ করেছে ইউরোপে তো অবশ্যই, সেই সাথে সাথে আমেরিকা তো মারাত্মক, আমেরিকা, ব্রাজিল। তো দেখা যাচ্ছে এইসব কারণে লকডাউন, ছুটি, সাধারণ ছুটি, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তারপরে বাইরে বেড়ানোর রেস্ট্রিকশন, নানান ধরনের সমস্যা হলো। তাহলে ছাত্রছাত্রীরা কি বসে থাকবে? ক্লাস হবে না? শিক্ষকরা তখন যারা যেভাবে পারে তখন এই অনলাইনে ট্রেনিং এবং অনলাইনের মাধ্যমে আমাদেরকে তখন ক্লাস নিতে বলা হলো। দেখো আজকে আমরা সেই অনলাইনে ক্লাস নিচ্ছি, এটারও একটা কিন্তু প্রশিক্ষণের ব্যাপার আছে। তার মানে আমরাও কিন্তু প্রশিক্ষণ নিতে হয়। সেরকম বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণের একটা ব্যবস্থা থাকে, এবং এই প্রশিক্ষণের ব্যবস্থা থাকার কারণে কি হয়, একটা মানুষ যে চাকরি করে বা যে কর্মী কাজে যোগদান করে, যোগদানের পরে উত্তরোত্তর তার কি ঘটে, তার কর্মে সে আরো তৎপর হয়, এবং সে আরো উন্নত কর্মী হিসাবে নিজেকে আরো প্রতিষ্ঠিত হয়ে যায়, এবং এক্ষেত্রে মূল কারণটাই হলো প্রশিক্ষণ। কারণ প্রশিক্ষণ ছাড়া কখনোই ভালো কর্মী বা দক্ষ কর্মী হওয়া সম্ভব না। এরপরে আমি আরেকটা যেটা বলবো, যে কর্মী সংগ্রহের উৎস নিয়ে আলোচনা করব। তো কর্মী সংগ্রহের উৎস একটা প্রতিষ্ঠানের দুই ধরনের উৎস থাকতে পারে, একটা হলো অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। তো যাই হোক, আমি প্রথমেই দেখাচ্ছি যে অভ্যন্তরীণ উৎসটা কি। অভ্যন্তরীণ উৎস বলতে প্রথমটাই হলো পদোন্নতি। মানে একটা কর্মী, দেখো আমাদের ছবিতে দেখা যাচ্ছে যে একজন কর্মী সে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, মানে এখানে আমরা একটা প্রতীক দেখাচ্ছি, সিঁড়ি দিয়ে উপরে উঠে সে এক লেভেল থেকে আরেক লেভেলে যাচ্ছে, মানে পদোন্নতি হচ্ছে। এক স্টেপ বাই স্টেপ একটা কর্মী তার পদোন্নতি হতে থাকে। অর্থাৎ এমনও আছে, একজন দেখা গেল যে জুনিয়র অফিসার, সিনিয়র অফিসার, ব্যাংকে যেমন আস্তে আস্তে তাদের প্রমোশন হয়, আমাদের শিক্ষকদের প্রমোশন হয়। অর্থাৎ কি, একটা সময় যখন একটা নির্দিষ্ট সময় যখন চলে আসে তখন আস্তে আস্তে প্রমোশন। আর অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দক্ষতা অনুযায়ী তাদের প্রমোশন বাড়তে থাকে, প্রমোশন হয়, অর্থাৎ পদোন্নতি হয় এক পদ থেকে আরেক পদে। এই পদোন্নতি করে, কারণ একটা দেখা যায় যে সিনিয়র একটা পদে ফাঁকা হয়ে গেল, তখন নিজ পদ থেকে একজনকে অবশ্যই পদোন্নতি দিয়ে সেই জায়গাটা পূরণ করা হয়। তারপরে বলা হচ্ছে নিয়োজিত কর্মীদের সুপারিশ। অর্থাৎ প্রতিষ্ঠানে যে কর্মীরা থাকে তাদের তো অবশ্যই নিজস্ব আত্মীয় স্বজন থাকে, তাদের পরিচিত থাকে। তখন তারা করে কি, যদি একটা দুটো পোস্ট ফাঁকা হয় তখন বসের সাথে এসে তারা আলোচনা করে, নিয়োজিত কর্মীরাই তখন করে কি, কিছু একজন বা দুজন বা আরো বেশিও হতে পারে, তারা নিজেরাই প্রতিষ্ঠানে
কর্মী করে কি ওই সেই জায়গাতে নিয়োগ দিয়ে দেয়। অর্থাৎ এটাও একটা অভ্যন্তরীণ উৎস, নিজেদের আত্মীয় স্বজনকে এখানে চাকরিতে দেওয়া হয় তাদের সুপারিশের মাধ্যমে। এরপরে আসছে হলো ট্রান্সফার। ট্রান্সফার অভ্যন্তরীণ উৎসের আরেকটি হলো ট্রান্সফার। ট্রান্সফারটা হলো বদলি। ট্রান্সফারের বাংলা হলো বদলি। অর্থাৎ এক জায়গায় আছে, এক অফিসে আছে, আর এক অফিসে তাকে ট্রান্সফার করা। এমনও এক টেবিল থেকে আরেক টেবিলেও ট্রান্সফার হতে পারে। আবার এক অফিস থেকে আরেক অফিসে তাকে ট্রান্সফার দেওয়া হয়। সেখানে যেমন ধরো রাজশাহী কলেজে করলো কি, এই যেমন ধরো রাজশাহী কলেজ বাদ দিলাম, ব্যাংকের কথা বলি। ব্যাংকে দেখা গেলো যে সাহেববাজার শাখাতে কোনো একটা অফিসার আছে বা কর্মী আছে, তাকে ট্রান্সফার করে দেওয়া হলো বিনোদপুরের কোনো এক শাখায় বা কোর্টের কোনো এক ব্যাংকের শাখায়। তো এটা হলো ইন্টারনাল, অর্থাৎ অভ্যন্তরীণ উৎস, ট্রান্সফার করা হয়। এরপরেই শ্রমিক সংঘের সুপারিশ। অবশ্যই এটা মাঝারি ও বড় আকারের যখন কোনো প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক সংঘ থাকে, অর্থাৎ ট্রেড ইউনিয়ন। এই ট্রেড ইউনিয়নের তখন এই ট্রেড ইউনিয়ন থেকেই করা হয় কি, তখন এই নতুন কর্মীর প্রয়োজন হলে তখন ট্রেড ইউনিয়ন একটা তাদের নিজস্ব চাপ দিয়ে বা আলোচনার মাধ্যমে কর্মী নিয়োগ দিয়ে থাকে প্রতিষ্ঠান। এটাও একটা অভ্যন্তরীণ উৎস। এরপরে আমরা আলোচনা করব বাহ্যিক উৎস। বাহ্যিক উৎস এখানে আমরা দেখছি যে প্রথম ছবিটা দেখছি চাকরির সন্ধানী, অর্থাৎ এখানে যারা চাকরি করতে আগ্রহী এদেরকে আমরা বলি চাকরি সন্ধানী। হ্যাঁ, তো তারা করে কি, এই অনেকেই তো বাংলাদেশে তো প্রতিনিয়তই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করার পরে সাথে সাথে তো চাকরি পায় না, কারণ চাকরির সংখ্যা তো অত্যন্ত সীমিত। তখন এই বিপুল সংখ্যক বেকারত্ব বিভিন্ন তখন করে কি, এই বেকার বা পাশ করার সাথে সাথে তারা একটা সিভি তৈরি করে, অর্থাৎ কারিকুলাম ভিটা, কিংবা যেটাকে আমরা আবার বলতে পারি যে তোমার বায়োডাটা কিংবা জীবন বৃত্তান্ত, এই তৈরি করে ছবি সম্বলিত তাদের বিভিন্ন সব শিক্ষাগত যোগ্যতা থেকে সবকিছু সেখানে ইনক্লুড করে একটা সিভি তৈরি করা হয়, এবং সিভি তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দেয় পরিচিত মানুষের মাধ্যমে, সেগুলোতে দেওয়া হয়, এবং প্রয়োজনে তখন তারা সেখান থেকে এটা একটা নিয়মতান্ত্রিক, ঠিক না, এটা অনিয়মতান্ত্রিক ভাবেই এই আবেদনপত্রগুলো জমা করে, এবং প্রতিষ্ঠানের নতুন কর্মী প্রয়োজন হলে ওই সমস্ত চাকরির সন্ধানীদের আবেদন অনুযায়ী তাদেরকে কল করা হয়। অবশ্যই এখানে তাদের মোবাইল নাম্বার, মেইল আইডি থাকে, কখনো মেইল করা হয় সেই প্রতিষ্ঠান থেকে, আবার কখনো কখনো বা মোবাইল করেও তাদেরকে ডাকা হয়। এরপরে এছাড়াও আছে শিক্ষা প্রতিষ্ঠান। এখন শিক্ষা প্রতিষ্ঠান এটা আবার কি টাইপের? এটা হলো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, তারপরে হলো রাজশাহী কলেজ আছে রাজশাহীতে, যেমন, তারপরে রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। যেমন আমি একটা বলি, রাজশাহী বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর আছে। এখন একটা ডিপার্টমেন্টে যে একটা প্রতিষ্ঠানের লোক ওখানে তাদের গেল, প্রতিষ্ঠানের প্রশাসনের লোক গিয়ে তাদের সাথে কথা বললো, বলে তাদের সাথে আলোচনা করে বলে যে আমরা আপনাদের যে নোটিশ বোর্ড আছে এখানে আমরা এই একটা নোটিশ টাকতে চাই। ওনারা যদি রাজি হন তো ঠিক আছে, রাজি না হলে তো কোনো কথা নেই। তো তখন করে কি, ওখানে একটা চাকরির বিজ্ঞাপন দিয়ে যায় যে আমি যেমন এখানে দিচ্ছি কম্পিউটার অপারেটর বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। হ্যাঁ, তো এরকম একটা দেওয়া থাকলো, এবং সেখানে মানে আকর্ষণীয় আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় স্যালারি দেওয়া হবে। হ্যাঁ, তবে সেটা আলোচনা সাপেক্ষে।
এবং সময়টাও বলে দেওয়া হয় এতটা থেকে এতটা পর্যন্ত তাকে থাকতে হবে এরকম। তখন হয় কি এই প্রতিষ্ঠান থেকে তখন বিভিন্ন বিভিন্ন যারা আগ্রহী সে অফ টাইমে চাকরি করতে চায় বা পার্ট টাইম হিসেবে তারাও সেখানে যেতে পারে। যেমন এটা আমি বলি আমার নিজেরই একটা ব্যক্তিগত একটা আমার অভিজ্ঞতা আছে। আমি একবার একটা রাজশাহীতে একটা কল সেন্টার ছিল, কল সেন্টারে চিফ ছিলাম আমি। আমি তখন সেইখানে কল সেন্টারে এজেন্ট নিয়োগ দেওয়া হবে এই হিসেবে আমি আমাদের রাজশাহী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে গিয়েছিলাম। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমি আমাদের স্যারদের সাথে কথা বলেছিলাম এবং সেখানে আমি যারা ইংরেজি ভালো বলতে পারে, হ্যাঁ? এবং কম্পিউটার ব্যবহার জানে ভালো মতো কম্পিউটার, এইরকম কিছু আমরা চেয়েছিলাম, সিভি চেয়েছিলাম তাদেরকে এবং আশানুরূপ আমরা পেয়েওছিলাম এই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে। এরপরে যেটা বলা আসছি সেটা হলো প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ কেন্দ্রের জায়গায় আমি একটু বলবো যে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। হ্যাঁ, এখন কর্মী সংঘের আরেকটি অন্যতম উৎস হলো বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র সমূহ। বিভিন্ন এটা সরকারি বেসরকারি এনজিওর মাধ্যমে বিভিন্ন যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেই প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষিত বেকার যুবকরা বা মেয়েরা সেখানে প্রশিক্ষণ নিয়ে থাকে। প্রশিক্ষণ নিয়ে নেওয়ার পর সেইখানে সে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ নেয়, সেলাই, কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, অনলাইন বেসড কিছু প্রশিক্ষণ, সফটওয়্যার বেসড, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন প্রশিক্ষণ বা মৎস্য চাষ, বিভিন্ন প্রশিক্ষণ যাই হোক এরকম নিয়ে থাকে এবং সেখান থেকে করা হয় কি সরকারি বেসরকারি উদ্যোগে এগুলোকে প্রশিক্ষণটা দেওয়া হয়ে থাকে, প্রশিক্ষণ পরিচালনা করা হয়ে থাকে। সেখান থেকে প্রয়োজনীয় কর্মী বা সংগ্রহ করে হলো এই বিভিন্ন প্রতিষ্ঠান। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারিয়ার অপরচুনিটি একটা স্লাইডে আছে, নিয়োগ বিজ্ঞপ্তি, হ্যাঁ, কিভাবে আবেদন করতে হবে, আবেদন পদ্ধতি, আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবে এইরকম একটা। তারপরে এটা হলো বিজ্ঞাপন, যেটা হলো সবচেয়ে সংবাদপত্র বা অন্যান্য এবং এখন তো শুধু সংবাদপত্র না, এখন অনলাইনেও দেওয়া হয়ে থাকে চাকরির জন্য এবং এখানে একটা বিস্তারিত দেওয়া হয়ে থাকে যে চাকরির বয়স সীমা, তারপর হলো বাংলাদেশি হতে হবে, তার যোগ্যতা কি, তার শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তার বয়স, তারপর হলো তার ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ডের ফটোকপি, নানান জাতীয় ইয়ে দেওয়া হয়ে থাকে, তথ্য চেয়ে থাকে, তারপরে আবেদন করতে বলা হয়ে থাকে। আবার এছাড়াও অনলাইনের মাধ্যমেও হতে পারে bdjobs.com বাংলাদেশের একটা একটা পত্রিকা আছে বাংলাদেশে, এর পত্রিকাতে ইন্টারনেটে অনলাইনের মাধ্যমে প্রিন্ট মিডিয়া ছাড়াও এসব জায়গাতেও বাহ্যিক উৎসে এখানে বিজ্ঞাপন দেওয়া থাকে এবং প্রয়োজনীয় কর্মী সংগ্রহের জন্য এটা একটা বিশাল বড় উৎস। তো বন্ধুরা আজকে মোটামুটি আমার এটাই ছিল আজকের ক্লাস। এই ক্লাস শেষ করতে যাচ্ছি, তার আগে বাসার একটা কাজ দিচ্ছি আমি, সেটা হলো একটা উদ্দীপক। রাজশাহীতে ফার্মাসিউটিক্যালে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কর্মরত কর্মী ও কর্মকর্তাদের সুপারিশ বিবেচনা নিয়ে কর্মী নিয়োগ দেওয়া হয়ে থাকে। বলা হচ্ছে কি রাজশাহীতে ফার্মাসিউটিক্যালস নামে একটা ফার্মাসিউটিক্যালস আছে, সেই প্রতিষ্ঠানটি করে কি প্রতিষ্ঠানটিতে যে নিয়োজিত কর্মী আছে সেই কর্মী এবং কর্মকর্তাদের সুপারিশের মাধ্যমে বিবেচনা করে কর্মী নিয়োগ দেওয়া হয়। এই কারণে প্রতিষ্ঠানটির কর্মরত কর্মীদের আনুগত্যশীলতা বৃদ্ধি পেয়েছে এবং কর্মী ব্যবস্থাপনা সম্পর্কের একটা উন্নয়ন ঘটেছে। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে কর্মী সংস্থান কি? দ্বিতীয় প্রশ্ন, কর্মী সংগ্রহ বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, কর্মী নিয়োগে উদ্দীপকে কোন উৎস ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা। চতুর্থ প্রশ্ন, ফার্মাসিউটিক্যাল কর্তৃপক্ষ কর্তৃক ব্যবহৃত
কর্মী সংঘের উৎসের যৌক্তিকতা বিশ্লেষণ করো। এরপরে অবশ্যই জানো যে প্রথম প্রশ্নের 1, দ্বিতীয় প্রশ্নের উত্তরে 2, তৃতীয় প্রশ্নের 3 এবং চতুর্থ প্রশ্নের 4 মানবন্টন। তো আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে এইটুকুই। তবে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। তবে যাওয়ার আগে আরেকটা কথা বলছি যে অবশ্যই তোমরা বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরবে এবং ভিড় এড়িয়ে চলবে। পারতপক্ষে স্যানিটাইজার স্প্রে নিয়ে ঘোরার চেষ্টা করবে এবং কিছুক্ষণ পরই যদি পারো তো স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজার দিবে, হাতে দিবে এবং সেই সাথে অবশ্যই একটা জিনিস মনে রাখবে যে হাত কখনোই বাইরে বেরোনোর পরে নাকে বা মুখে এমনকি চোখেও হাত দেওয়া যাবে না। যদি হাত দিতেই হয় অবশ্যই দেন স্যানিটাইজার দিয়ে হাতটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিয়েই তখন দিতে পারবে। তো ঠিক আছে, সবাই যে যেখানে থাকো ভালো থাকো। আল্লাহ যেন সবাইকে আমাদেরকে ভালো রাখে, হ্যাঁ, এবং যারা যদি কেউ আক্রান্ত হয়ে থাকে আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করে দেন, হ্যাঁ, এই কামনা করে আল্লাহর কাছে দোয়া করে আমি আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ। আসসালাম।